নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার মন্তব্য করেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 2 দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করেছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট। শুক্রবার সকালে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনার। অনুষ্ঠানে নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিরপেক্ষ থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। বলেন, নির্বাচনে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে যাতে প্রফেশনালিজম এনশিওর হয়, নিউট্রালিটি এনশিওর হয়। আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না। একদম 100% একটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন, সেটা আমরা চাই। দেন দেয়ার উইল বি অ্যাম্পল স্কোপ ফর এক্সারসাইজিং ডিসক্রিশন। মানে ইলেকশনটা এমন একটা জিনিস যেখানে অনেক ডিসক্রিশন আপনাকে অ্যাপ্লাই করতে হবে, প্রিসাইডিং অফিসারকে অ্যাপ্লাই করতে হবে। অতীতের নির্বাচন কমিশনারদের পরিণতি স্মরণ করিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান না করা পর্যন্ত কেউ ঘরে ফিরতে পারবে না। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা উদ্দেশ্য প্রণোদিত কাজ বা তথ্য পাচার করলে ছাড় দেওয়া হবে না। ঘরে ফিরে যেতে পারবেন না কিন্তু। এবং মনে করেন না যে কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার এই 5 জনেরই দায়। আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। প্রশিক্ষণ কাজে লাগিয়ে মাঠ পর্যায়ের নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান নির্বাচন কমিশনাররা। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকাল 11:30টায় জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন শেষে তিনি বলেন, সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপিও। নির্বাচিত সরকার এলে জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা থাকবে উল্লেখ করে আমির খসরু বলেন, জনগণ যদি সমর্থন দেয় তাহলে প্রথম দিন থেকে পাশে থাকার জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নির্বাচিত সরকার যখন দেশে আসবে তার জন্য আমাদের এই প্রস্তুতি, যদি জনগণ আমাদেরকে সমর্থন দেয়, এই প্রস্তুতি আমরা আগে ভাগে নিচ্ছি যাতে করে প্রথম দিন থেকে বাংলাদেশের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে। বাংলাদেশের মানুষ তাদের সংস্কারের আগে রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করা নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের মিলনায়তনে কালীবাজার ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে একথা বলেন তিনি। সংস্কার বিচার কাজ শেষ করা এবং নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতিতে আসলেও তা ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার। নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নির্ধারণ না করেই রোডম্যাপ ঘোষণার মাধ্যমে নির্বাচন কমিশনও অপরাধ করেছে বলে উল্লেখ করেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই নির্বাচনের পথনকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা, এটা আমরা হতে দেব না। আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব যে চার্টার রিফর্ম চার্টারের মাধ্যমে, পিআরের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে এবং সেটা বাধ্য করা হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে 80% নারী ও পোষ্য কোটা বাতিল করা হয়েছে। পাশাপাশি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 32 বছর। বৃহস্পতিবার এই সংক্রান্ত নতুন বিধিমালা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে 93% সহকারী শিক্ষক পদে বেতার ভিত্তিতে নিয়োগের বিধান রাখা হয়েছে। বাকি কোটার মধ্যে 5% মুক্তিযোদ্ধা, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী ও 1% শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য থাকছে। নতুন বিধিমালায় প্রধান শিক্ষকের 80% পদে পদোন্নতি পাওয়ার সুযোগ পাচ্ছেন সহকারী শিক্ষকেরা। বাকি 20% স্কুল প্রধানের নিয়োগ হবে সরাসরি। আগে বিধিমালায় না থাকলেও নতুনটিতে শারীরিক শিক্ষা, সঙ্গীত বিষয়ের সহকারী শিক্ষক পদ থাকার কথা বলা হয়েছে। নিয়োগ হবে উপজেলা ও থানা ভিত্তিক। ছুটির দিনে জুমার নামাজের পর প্রচার কার্যক্রম শুরু করেছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা।
শিক্ষার্থীদের কাছে সশরীরে ভোট চাইছেন তারা। প্রচারপত্র বিলির পাশাপাশি কুশল বিনিময় করছেন। নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কি কি করা হবে তাও তুলে ধরেছেন অনেক প্রার্থী। এবার ডাকসু নির্বাচনে মোট প্রার্থী 470 জন। প্রার্থীরা 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ভিপি পদে 44 ও জিএস পদে রয়েছেন 19 জন। গত মঙ্গলবার ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। শিক্ষার্থীদের প্রত্যাশা, ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে যেন শিক্ষা ও গবেষণার সুস্থ পরিবেশ ফিরে আসে। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়া শিক্ষার্থীদের আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক হলে অবস্থান না করতে নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী 11 সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চাওয়া হয়। এজন্য স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়। আগামী 11 সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ভোটাধিকার প্রয়োগ করবেন 11,919 জন শিক্ষার্থী। পিরোজপুরে ভান্ডারিয়ায় পূর্বশত্রুতার জেরে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝন্টুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। সকালে উপজেলার মঞ্জু মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গাছ থেকে নারিকেল পাড়াসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশী রুবেলের সঙ্গে বিরোধ চলছিল ভিটাবাড়িয়া ইউপির 8 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমের। সকালে এসব বিষয় নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে রুবেল রেজাউল করিমকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত রুবেল। পুলিশ বলছে, জড়িতকে ধরতে একাধিক জায়গায় অভিযান চলছে। কালকে দিনের বেলা নারকেল নেছে মাসুদ রাহানকে, তারপর রাত্রেবেলা মামার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, সকালবেলা বেরোইছে, বেরোবার সময় কত পিছন দিয়ে সামনে দিয়ে শুরু করে দিয়েছে। ওই হাতে যে তলোয়ার ছিল না, পাড়ায় ধরে একটা দিয়েছে। আমি তো তুই মানুষ বলে দিয়েছি, আমি মহিলা মানুষ, আমি ওর দেখি স্যার আমার কাপড় উঠে গেছে। শরীয়তপুরে জাজিরায় বিএনপি নেতা কবির সর্দার হত্যার একদিন পর হত্যা মামলার আসামি আলমাস সর্দার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে বড়কান্দি ইউনিয়নের উমরদি মাতবরকান্দি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে পচা গন্ধ বের হলে মাঠে ঘুরে বস্তাবন্দি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা আলমাসের মরদেহ শনাক্ত করে। এর আগে বুধবার মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হন বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির সর্দার। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন আলমাস। কবির হত্যার ঘটনায় আলমাস সহ 20 জনের বিরুদ্ধে বৃহস্পতিবার হত্যা মামলা করে নিহতের পরিবার। ফেনী সদরে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। রাতে উপজেলার পশ্চিম ফাজিলপুর রাজনগর এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, রাত 10টার দিকে কথা কাটাকাটি এক পর্যায়ে আলমগীর হোসেনকে হঠাৎ ছুরিকাঘাত করে পালিয়ে যায় এলাকার এরশাদ। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত এরশাদ কিছুদিন আগে কারাগার থেকে মুক্ত হয়েছে বলে জানান ভুক্তভোগীর পরিবার। এই ঘটনায় রাতেই অভিযান চালিয়ে আটক করা হয় অভিযুক্ত এরশাদকে। যশোরের বেনাপোলে বাড়ি থেকে মিজানুর রহমান নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত স্ত্রী জানায়, গরু নিতে আসা এক ভ্যান চালক রাত 2:30টার দিকে মিজানুরকে ডাকাডাকি করতে থাকে। সে সময় মিজানুরের খোঁজে বাইরে বের হয়ে উঠানে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরে তার চিৎকারে জড়ো হয় আশপাশের লোকজন। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডের ধারণা পুলিশের। আমাদের ডিউটি অফিসারের ফোনের মাধ্যমে জানতে পারি যে সুরক্ষা এলাকায় একটা লাশ পাওয়া গেছে। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণ করছি এবং বিষয়ে তদন্ত চলমান। লক্ষ্মীপুরে মেঘনা নদী থেকে 8 বছর বয়সী অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার আলেকজান্ডার মেঘনার তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকাল 11টার দিকে মেঘনা নদীর আলেকজান্ডার বেড়িবাঁধের ওপর স্থানীয়রা শিশুটির
মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। জ্বরের পানিতে মরদেহটি ভেসে আসতে পারে উল্লেখ করে পুলিশ বলছেন, শিশুটির পরিচয় নিশ্চিতে কাজ চলছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্তের ২১ ভাগই শিশু। মোট মৃত্যুর প্রায় ১৭% শিশু রোগী। একে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা। শিশুদের ডেঙ্গু চিকিৎসা সঠিকভাবে না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনকে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান কীটতত্ত্ববিদদের। ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের মধ্যে শিশুদের সংখ্যা ছিল ১৭%, যাদের বয়স ১৫ বছর বা তারও কম। তবে চলতি বছর সে চিত্র ভিন্ন। ২৮ আগস্ট পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে দেশে ৩০,৩৭৬ জনের মধ্যে ৬,৪০২ জনই শিশু, যা মোট রোগীর ২১%। অন্যদিকে মোট মৃত্যুর ১৭% শিশু। চিকিৎসকেরা বলছেন, শিশুরা ডেঙ্গু রোগের লক্ষণগুলো বুঝতে বা বলতে পারে না। তাই শরীরে প্লাটিলেট দ্রুত কমতে শুরু করে, হঠাৎ শকে চলে যায়। ডেঙ্গু শনাক্তে দেরি হলে শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। জুলাই থেকে সেপ্টেম্বর, অক্টোবর, বড়জোর নভেম্বর পর্যন্ত এই সময়টাতে যখন জ্বর হবে, তখন অবশ্যই প্রথম দিন আপনি দেখতে পারেন, দ্বিতীয় দিন দেখতে পারেন, তৃতীয় দিন ডাক্তারের শরণাপন্ন হন। আর যদি প্রথম দিন বা দ্বিতীয় দিনেও বাচ্চার ওই যে ডেঞ্জার সাইনগুলো বললাম, পেটে ব্যথা থাকে, অনেক বমি থাকে, বাচ্চার ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে, বাচ্চাটা কেমন যেন নেতিয়ে পড়ছে, এই ডেঞ্জার সাইনগুলো থাকে, তাহলে তার আগেই চিকিৎসকের শরণাপন্ন হন। সামনের দিনগুলোতে ডেঙ্গু বাড়তে পারে এমন শঙ্কা জানিয়ে প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহ্বান কীটতত্ত্ববিদদের। লার্ভাল ম্যানেজমেন্ট এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টই করতে হবে। এ কাজে নগরবাসী বা নাগরিকদেরও সম্পৃক্ত হতে হবে। তার নিজের বাড়ির আঙিনায় নিশ্চিত করতে হবে যেন কোথাও কোনো পাত্রে পানি জমা না হয়, কারণ পানি জমা হলেই সেখানে এডিস মশা ডিম পারবে এবং সেখান থেকে এডিস মশার প্রজনন হবে এবং সেই এডিস মশা আপনার এবং আপনার পরিবারকে আক্রান্ত করবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, রাত এবং দিনে যে কোনো সময় ঘুমালে শিশুকে মশারিতে রাখতে হবে। অন্য সময় পুরো শরীর কাপড় দিয়ে ঢেকে রাখার পরামর্শ তাদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে আটা, ময়দা ও মসুর ডালের দাম। স্বস্তি নেই সবজির বাজারেও। গত সপ্তাহের চেয়ে কিছুটা কমলেও এখনও বেশিরভাগ সবজির কেজি ৮০ টাকার ওপরে। এদিকে ডিমের দাম কিছুটা কমলেও বেড়েছে সোনালী মুরগির দাম। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি ভোগান্তি বাড়িয়েছে সীমিত আয়ের মানুষের। বাজারে এলেই বাড়ছে তাদের কপালের ভাঁজ। সপ্তাহের ব্যবধানে আটা ও ময়দার কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। ২ কেজির প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ১২০ আর ময়দা ১৩০ টাকায়। দেশি মসুরের কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। ৪০ টাকার আটা, হ্যাঁ ৫০, ৪০ টাকার আটা ৫০ টাকা। ১০ টাকা দিয়ে কিনা খেতে আমাদের কষ্ট হয়ে যায়। সাপ্লাইটা কম, ওদের সাপ্লাই কম, এই জন্য ওরা দামটা বাড়তি। আমদানি কোম্পানির আটার দাম বাড়াই দিচ্ছে আর কি। গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০ টাকার মতো কমলেও এখনও চড়া বেশিরভাগ সবজির দাম। বেগুন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজিতে। ঢেঁড়স, ঝিঙ্গা, বরবটি, পটল কেজি ৮০ থেকে ১০০ টাকা। ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, চলে গেছে অলরেডি। মানুষ যারা ১ কেজি কেনা দরকার তারা আধা কেজি কিনছে। মোটামুটি গত সপ্তাহে এই সপ্তাহে একটু কমছে। আমদানির খবরে মিনিকেট ও স্বর্ণা চালের কেজিতে কমেছে ১ টাকার মতো, তবে সরু চালের দাম এখনও বেশি। তদারকি করলে পরে সিন্ডিকেট থাকবে না। মধ্যবিত্ত যারা, এদের জন্য সার্ভাইভ করা খুবই টাফ। বাজার সিন্ডিকেটটা যে ছিল এটা এখনো রয়ে গেছে, এটা এখনো ভাঙতে পারে নাই কেউ। বাজারটা বাড়বে না, এখন বাড়ার থেকে একটু রক্ষা, ইনশাল্লাহ একটু রক্ষা হয়েছে। এদিকে ব্রয়লার মুরগির দাম না বাড়লেও কেজিতে ২০ টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। তবে ১০ টাকা কমে ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাইরের বাজারের সবজির দাম কিছুটা কমেছে। এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম ও মুরগি। চট্টগ্রামে বিভিন্ন সবজির দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে। টমেটো ৩০ টাকা কমে প্রতি কেজি ১২০ টাকা, ২০ টাকা কমে বেগুন ১০০ টাকা, বরবটি ৮০ এবং পটল ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বরিশালে সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। কই মাছ ২০০ টাকা কেজি, পাবদা ২৮০ টাকা এবং পাঙ্গাস ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও ইলিশের দাম কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
রাজশাহীতে ব্রয়লার মুরগি 10 টাকা বেড়ে 170 টাকা এবং সোনালী মুরগি 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডজনে 6 টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে 132 টাকায়। খুলনার বাজারে কেজিতে 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। লাউ, ঢেঁড়স, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়। সরবরাহ বাড়ায় সবজির দাম আগের চেয়ে কমেছে বলে জানান বিক্রেতারা। বাজার এটা আজকে অনেকটাই কম আছে, তবে যদি আকাশ পরিস্থিতি ভালো হয়ে যায় তাহলে আমার মনে হয় আরো কিছু কমতে পারে। সব শ্রেণীর মানুষের প্রয়োজনে সবজির দাম আরো কম হলে সবাই এখানে উপকৃত হবে। সরকার এবং কর্তৃপক্ষের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করছে, এ বিষয়ে তারা যেন একটু পদক্ষেপ নেয় এবং বাজার মনিটরিং এর ব্যবস্থা করে। এই সপ্তাহে 5 থেকে 10 টাকা পার কেজিতে কমছে এবং এই বর্ষা কমে গেছে, আস্তে আস্তে এখন সবজি নতুন বেড়ে যাবে, দাম আরো কমে যাবে। ভরা মৌসুমেও ইলিশ নেই, হতাশ জেলেরা। দিনের পর দিন জাল ফেলেও ফিরছেন শূন্য হাতে। ফলে আর্থিক সংকটে দেনা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। অল্প কিছু মাছ ধরা পড়লেও সেগুলোর দাম আকাশ ছোঁয়া। ফলে সাধারণ ক্রেতার পক্ষে কিনে খাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ভরা মৌসুমেও সাগর নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। নোয়াখালীর মেঘনা নদী ও বঙ্গোপসাগরে ইলিশের দেখা নেই। মাছ না পেয়ে খালি হাতে ফিরছেন জেলেরা। ইলিশ ধরা না পড়ায় ব্যবসায়ী, আড়তদার, শ্রমিক, কর্মচারী সবার মধ্যেই হতাশা। যা ধরা পড়ছে তা দিয়ে জ্বালানি খরচ ও শ্রমিকের মজুরি মেটানোই কষ্টকর। ভরা মৌসুমে এর আগে কখনো ইলিশের এমন আকাল দেখেননি জেলেরা। ক্রেতারাও চড়া দামে ইলিশ না কিনতে পেরে হতাশ। কেনার মতো আমাদের সামর্থ্য নাই। এক ফোন মাছ আগে আসছিল 80,000 টাকা, এখন 3 লক্ষ টাকা মাছের দাম। যে সময়টা সামনের দিকে আছে, এই সময় থেকে মাছ হবে কিনা সেটাও আল্লাহ পাকে ভালো জানে। দেশে যে পরিমাণ ইলিশ পাওয়া যায় তার 3 ভাগের 1 ভাগ আসে ভোলা থেকে। কিন্তু এবছর ইলিশ না পাওয়ায় আর্থিক সংকটে জেলেরা। ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় তারা। আমাদের এই সময় নদীতে মাছ থাকে, কিন্তু এই বছর নাই। এখন দেখা গেছে সরকারের মাধ্যমে যে অনুদানটা আসে, এই অনুদানটা দেখা গেছে জেলেরা যদি পাইতো তাহলে ভালো হইতো। মৎস্য বিভাগ বলছে সাগরের মুখে শতাধিক ডুবোচর রয়েছে। এজন্য ইলিশ মেঘনার মোহনায় ঢুকতে না পারায় নদীতে মাছের পরিমাণ কম। তবে পানি বাড়লে মাছ পাওয়ার আশা মৎস্য কর্মকর্তাদের। শতাধিক ডুবোচরে এই জায়গাটা কিন্তু ব্লক হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু যে গভীরতাটা এটা কিন্তু কমেছে। এই কমার কারণে কিন্তু ইলিশ মাছটা উপরের দিকে মাইগ্রেট করতে পারে না। অন্য সময় দেখা যাচ্ছে জুন মাসে মাছটা আসতো, কিন্তু এখন আরো পানি না বাড়লে মাছটা আসতে পারে না। 2024-25 অর্থ বছরে ভোলা জেলায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,82,000 মেট্রিক টন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অসামাজিক কাজের অভিযোগে দিনাজপুরের বিরলে জীবনমহল পার্কে ভাঙচুরের ঘটনার একদিন পরও মামলা হয়নি, নেই আটকও। তবে পুলিশ বলছে জড়িতদের ধরতে অভিযান চলছে। অসামাজিক কাজের অভিযোগে বৃহস্পতিবার বিকেলে পার্ক বন্ধের দাবিতে সমাবেশের ডাক দেয় একদল জনতা। পার্কের কর্মচারীরাও পাল্টা সমাবেশ ডাকে। এতে উত্তেজনা, বাগবিতণ্ডার পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আহত হন বেশ কয়েকজন। এক পর্যায়ে উত্তেজিত জনতা পার্কটিতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখনো এজাহার পাওয়া যায় নাই, মামলা হয় নাই, কোনো অ্যারেস্ট নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। না, পুলিশ টহল আছে, টহল ডিউটি আছে। রাতে ভোর পর্যন্ত পুলিশ ছিল। চাঁদপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ে মোবাইল নেওয়া বন্ধ সহ 13 নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, এবছর এসএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের পর জেলায় শিক্ষার মান নিয়ে প্রশ্ন ওঠে। এই পরিস্থিতি কাটিয়ে পরীক্ষা ভালো করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধির জন্য নানা সিদ্ধান্ত গৃহীত হয়। 13 নির্দেশনা পালন করলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ও গুণগত মান অনেকটা নিশ্চিত হবে বলে জানান জেলা প্রশাসক। গাজীপুরের শ্রীপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি চিনে নেওয়ার ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এই ঘটনায় এখনও মামলা হয়নি। বৃহস্পতিবার রাতে জেলা ডিবি পুলিশের একটি দল হত্যাসহ একাধিক মামলার আসামি সুমন শেখকে শ্রীপুর উপজেলার নান্দিয়া সাঙ্গুইন এলাকা থেকে আটক করে। খবর পেয়ে সুমনের সহযোগীরা শ্রীপুর চৌরাস্তা এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালায়। এ সময় আহত হন 7 পুলিশ সদস্য।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সুমন শেখের বিরুদ্ধে হত্যাসহ অন্তত 15টি মামলা রয়েছে। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। সংস্কারের অভাবে বেহাল লক্ষ্মীপুর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাওয়ার 40 কিলোমিটার সড়ক। খানাখন্দের কারণে যানবাহন নষ্ট হওয়া ছাড়াও প্রায় ঘটছে দুর্ঘটনা। 3 বছরে সেখানে দুর্ঘটনায় অর্ধশতাধিক মৃত্যু ও 5 শতাধিক আহত হয়েছে। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে এরই মধ্যে 377 কোটি টাকার 4 লেন প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে। লক্ষ্মীপুর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাওয়ার আঞ্চলিক সড়কের চিত্র এটি। বেহাল দশায় চন্দ্রগঞ্জ থেকে রায়পুর ফরিদগঞ্জ পর্যন্ত প্রায় 40 কিলোমিটার সড়ক। গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে কয়েক হাজার যানবাহন। মহাসড়কটি সবশেষ 8 বছর আগে মেরামত করা হয়। পরে সড়কটি ক্ষতিগ্রস্ত হলে দেয়া হয় ইটের সলিং। সময়ের সাথে সাথে যা পরিণত হয়েছে ধুলাবালিতে। গাড়ি চালকরা বলছেন 1 ঘন্টার পথ যেতে সময় লাগছে 4 ঘন্টা। এছাড়া প্রায়ই গাড়ি নষ্ট হয়ে ভোগান্তিতে পড়ছেন তারা। নিম্নমানের ভিটামিন দিয়ে এই রাস্তাগুলো করা হয় বিধায় এগুলো নষ্ট হয়ে যেতে তাড়াতাড়ি, আর নামমাত্র মেরামত করা হয় সেটাও সরের কিছু ইট দিয়ে। রাস্তার এরকম দুর্গত, আমরা ঠিকমতো গাড়ি চালাতে পারি না। আমাদের গাড়িটা বিভিন্ন জায়গায় যাত্রী নিয়ে পোল্টি খাইয়ে পড়ে যায়। এবছরের ফেব্রুয়ারিতে 18 কিলোমিটার অংশ 4 লেন করতে 377 কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। তবে 7 মাসেও অগ্রগতি নেই। প্রকল্প বাস্তবায়নের দাবিতে নানা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। শূন্য অবস্থা, বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত, মানুষ চলাচলে অনেক অসুবিধা, গাড়ি ঘোড়া দুর্ঘটনার শিকার হচ্ছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাড়ি বলতে যায়, পাবলিক ঠেলি উঠান লাগে, যাত্রী নামা করা লাগে। 4 লেন প্রকল্পের দরপত্র যাচাই বাছাই শেষে দ্রুত কাজ শুরুর আশা সড়ক বিভাগের। ইতিমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। টেকনিক্যাল ইভ্যালুয়েশন ইতিমধ্যে পাঠানো হয়েছিল, আবার কিছু কোয়ারি দিয়েছিল। কোয়ারি সলভ করে গত 20 তারিখে, এই মাসের 20 তারিখে আবার আমাদের চিফ ইঞ্জিনিয়ারের কাছে এটা প্রেরণ করা হয়েছে। চিফ ইঞ্জিনিয়ারের অনুমোদন দিলে আমরা ফাইন্যান্সিয়াল ওপেন করব। এটা অনুমোদন হওয়ার পরে আমরা কাজের দেশ প্রদান করব। দুর্ঘটনায় প্রাণহানি ও জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাধারণ ক্রেতাদের সারিতে শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ টিসিবি পণ্য সরবরাহকারীরা। অভিযোগ রয়েছে অনেকে 4 থেকে 5 বার পণ্য নিলেও অনেকে আবার একবারও পাচ্ছেন না। ডিলাররা বলছেন অনেকে বিশৃঙ্খলা তৈরি করে বারবার পণ্য কিনছে। সেই সঙ্গে চাহিদার চেয়ে সরবরাহ কম দাবি তাদের। 2 মাস বিরতির পর 10 আগস্ট রাজধানীসহ বিভিন্ন জেলায় শুরু হয় সাধারণ ক্রেতাদের জন্য টিসিবির ট্রাক সেল, যেখানে ফ্যামিলি কার্ড ছাড়াও যে কেউ ভ্রাম্যমাণ ট্রাক থেকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কিনতে পারবে। ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে 60টি ট্রাকে চলছে এ বিক্রি। তবে সেই কার্যক্রমে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। ফ্যামিলি কার্ডে মাসে একবার পণ্য নেয়ার নিয়ম থাকলেও সাধারণ ট্রাক সেলে তা নেই। অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করে পণ্য ছাড়াই ফিরছেন খালি হাতে। কেউ কেউ আবার 4 থেকে 5 বারও পণ্য নিচ্ছে। একজনে 4-5 বার করে না, নাকাল বারটি মাইরা লয়ে যা মারে। 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা দাঁড়াইলো না, টাইমে মাল পাই না। সিরিয়াল হয়ে জায়গা বেশি গ্যাদারিং করে মাল দিচ্ছে না। সংসারের কাজ ফালাই তুই যদি লাইনে দাঁড়ায় না পায় তাহলে এখানে এসে তো কোনো লাভ নাই, কষ্ট করে। বিক্রেতারা বলছে এক তো চাহিদার তুলনায় পণ্য সরবরাহ কম, অন্যদিকে একাধিকবার পণ্যও নিচ্ছে অনেকে। চেষ্টা করেও ক্রেতাদের সারিতে শৃঙ্খলা ফেরাতে পারছে না তারা। এলাকা অনুযায়ী যতটুকু মাল দেওয়া প্রয়োজন অতটুকু মাল নয়, তার চেয়ে বেশি লোক আসতেছে এবং বিশেষ করে মহিলারা প্রচুর পরিমাণে ঝামেলা করে। তারা একবার জায়গায় 4 মাল নিচ্ছে, 2 বার মাল নিচ্ছে। কাউকে 2 বার দেওয়ার চেষ্টা করি না আমরা, দিও না 2 বার, কিন্তু অনেকে আসি আপনার করে রিকোয়েস্ট করে। টিসিবি কর্তৃপক্ষ বলছে প্রতিদিন এক ট্রাকে 500 জনের জন্য 2.5 টন পণ্য সরবরাহ করা হয়। এর বেশি পণ্য সরবরাহ করা হলে তা বিতরণ করা ডিলারদের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। একটা ট্রাকে 500 জনের মানে হলো 2.5 টন পণ্য। এই 2.5 টন পণ্য যখন মেইনটেইন করবে একজন ডিলার, যে কজন দিয়ে করুক না কেন, এটা একটা সময়ের ব্যাপার। যদি এর চেয়ে বেশি পণ্য দেওয়া হয় তাহলে দেখা গেল যে মানে এখানে একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা থাকে আর কি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন স্বল্প আয়ের মানুষের বেহাল অবস্থা, তখন টিসিবি পণ্য তাদের জন্য এক আশীর্বাদ স্বরূপ। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দীর্ঘ সারি থেকে ফিরে যাচ্ছে অনেকে। ক্রেতা ও বিক্রেতা উভয়ই মনে করছে সরবরাহ বাড়লে এর সুফল ভোগ করবে সাধারণ জনগণ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের রোগীদের জীবন রক্ষাকারী 17 কোটি টাকার ইনজেকশন দিয়েছে একটি আন্তর্জাতিক দাতা সংস্থা। হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকের প্রচেষ্টায় সাড়া দিয়ে এসব ইনজেকশন বিনামূল্যে পাঠায় সংস্থাটি। স্ট্রোক বা হার্ট অ্যাটাকের রোগীদের জন্য দরকার পড়ে অ্যালটিপ্লেজ ইনজেকশনের। দাম বেশি হয় এটি অনেকের নাগালের বাইরে। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে 2500 ভায়াল ইনজেকশন পাঠিয়েছে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন। মেডিকেল কলেজটির ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ান গবেষণাপত্রে তুলে ধরেন নিজেদের সীমাবদ্ধতার কথা। সেই তথ্য জানার পর স্ট্রোক ও হার্ট অ্যাটাকের রোগীদের জীবন রক্ষাকারী ইনজেকশন পাঠায় সংস্থাটি। ডিরেক্ট রিলিফ যে সংস্থাটি যারা আমাদেরকে এই ওষুধটি দিচ্ছে, তারা ওই সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের যিনি ডিরেক্টর আছেন, উনি আমাকে ইমেল করলেন যে আমাদের রাজশাহী মেডিকেল কলেজে এই ওষুধের প্রয়োজন আছে কিনা। তারপর আমাদের প্রফেসর আজিজুল হক আজাদ স্যার এবং আমাদের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ স্যার, তারা যথেষ্ট সহযোগিতা করেছেন এবং তাদের মাধ্যমে পরবর্তীতে নির্ধারণ হয়েছে যে আমাদের মেডিকেলে কী পরিমাণ স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের পেশেন্ট আছে এবং কয়জনকে আমরা দিতে পারবো। দাতা সংস্থা থেকে যে পরিমাণ ইনজেকশন পাওয়া গেছে তাতে অন্তত 500 মুমূর্ষ রোগীর জীবন রক্ষা করা যাবে বলে জানিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। ম্যাক্সিমাম স্ট্রোক রোগী আমাদের হাসপাতালে আসে অনেক দেরিতে, তখন এই ওষুধটা প্রয়োগের সুযোগ থাকে না। তখন আমি তখন তার সাথে বার্গেনিং করলাম, দেখো এই ওষুধটার তো আরও ইন্ডিকেশন আছে, হার্ট অ্যাটাকের রোগীদের যখন রক্তনালী ব্লক হয়ে যায় তখনও কিন্তু এই ওষুধটা ব্যবহার করা যায়। তো যদি তোমরা এই দুইটা ইন্ডিকেশনই আমাদের ব্যবহার করার অনুমতি দাও তাহলে আমরা ওষুধটা নিব। তারা আমাদেরকে অনুমতি দিচ্ছে এবং আমরা দুইটা ইন্ডিকেশনে ব্যবহার করতে পারবো। এরই মধ্যে জীবন রক্ষাকারী এসব ইনজেকশন রোগীদের বিনামূল্যে প্রয়োগ শুরু হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেডিকেল কর্তৃপক্ষ। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। বর্ষার সৌন্দর্য উপভোগে নেত্রকোনার হাওর অঞ্চলে এখন লাখো পর্যটকের সমাগম, কিন্তু নৌযানগুলোতে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রাও। চলতি মাসেই মারা গেছেন 2 জন। গত 5 বছরে নৌকাডুবিতে প্রাণহানি অর্ধশতাধিক। বছরের প্রায় 6 মাস নেত্রকোনার হাওর অঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ। স্কুল, কলেজ, হাটবাজার সহ সব কাজে নৌকায় চলাচল করতে হয় স্থানীয়দের। পর্যটকদেরও ভরসা এটি। কিন্তু অধিকাংশ নৌযানে লাইফ জ্যাকেট সহ সুরক্ষামূলক কোনো ব্যবস্থা নেই। অগ্নি দুর্ঘটনা ঘটলে নেই নেভানোর সরঞ্জাম। ফায়ার সার্ভিস জানায়, গত 5 বছরে জেলায় নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন 55 জন। এর মধ্যে পর্যটক 18 জন। নিহতদের বেশিরভাগই নারী, শিশু ও শিক্ষার্থী। আমরা হাওরে মানুষ নৌকায় চলাচল করি, কিন্তু একটা নৌকা মানে কোনো লাইফ জ্যাকেট নাই। আমরা তাই খুব ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছি। মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, কলমাকান্দা উপজেলায় প্রায় 115 কিলোমিটার দীর্ঘ নৌপথে প্রায় 3000 নৌযানের চলাচল। দুর্ঘটনা এড়াতে প্রশিক্ষণ ও সুরক্ষামূলক ব্যবস্থার দাবি স্থানীয়দের। যে সাঁতার জানে না, ট্রলারে ওঠার পরে অনেক সমস্যা হয়। এরপরে ধরেন যদি ট্রলারটা ডুবে যায়, যে ওইখান থেকে যে কোনো নিরাপত্তার ব্যবস্থা ওইটা বলতেই নাই। নৌকা লইতে যাই, মনে ঝড় বৃষ্টি আসলে মনে করেন যে তুফান আসে, বান আসে, আসলে নৌকাতে ডুবে যায়, মানে বাঁচানোর মতো সরকারি মানুষ এমন আছে না, নাই। জেলা প্রশাসক বলছে, লাইফ জ্যাকেট থাকলেও অনেক সময় যাত্রীরা ব্যবহার করতে চান না। এছাড়া অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণেও দুর্ঘটনা ঘটছে। লাইফ জ্যাকেট সরবরাহ করতে পারি, এই ব্যবস্থাগুলো করতে পারি। তো সেই ব্যবস্থাগুলোও কিন্তু আমাদের জনগণ কিন্তু এত স্বচ্ছন্দ না যে তারা লাইফ জ্যাকেট নিয়ে তারা পারাপার হবে প্রতিনিয়ত, সেটা কিন্তু নয়। তারপরে আমরা বরং ফায়ার সার্ভিসকেই বরং অ্যাক্টিভ করব। বর্ষা মৌসুমে হাওড় এলাকায় প্রায় 5 লাখ পর্যটকের সমাগম। এ সময় স্থানীয় সহ 12 লাখের বেশি মানুষ ঝুঁকি নিয়ে নৌপথে চলাচল করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের নাওজোর এলাকায় ট্রাক চাপায় নিহত হয়েছে 1 জন। সকাল 10:30টার দিকে নাওজোর এলাকায় হর্টিকালচার সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে একটি ট্রাক অজ্ঞাত পরিচয়ের একজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। চাঁদপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক সাগর সাহা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরেক আরোহী ইজাজ মিয়া।
চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানকাল নেমেছে 2 দিনে। চলতি মাসের শুরুতে সময়কাল ছিল 4 থেকে 6 দিন। সম্প্রতি বন্দরে গাড়ি সংযোজন, টার্মিনাল সম্প্রসারণ সহ বেশ কিছু উদ্যোগের কারণে এমন উন্নতি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বন্দর ব্যবহারকারীরা বলছে, এই ধারা অব্যাহত থাকলে ইতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। গত অর্থ বছরের শেষে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি, ঈদের দীর্ঘ ছুটি সহ নানা কারণে বন্দরের ইয়ার্ডে তৈরি হয় বিশাল পণ্যজট, যার প্রভাব পড়ে বহির্নোঙর থেকে জেটিতে জাহাজ প্রবেশেও। সে সময় চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানকাল বেড়ে দাঁড়ায় প্রায় 6 দিন। তবে চলতি অর্থ বছরের শুরু থেকে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে বন্দরের পণ্য খালাস ও জাহাজীকরণ কার্যক্রম। চলতি সপ্তাহে বন্দরে জাহাজের গড় অবস্থানকাল দাঁড়িয়েছে 2 দিন। এতে বহির্নোঙরে কমেছে জাহাজের সংখ্যাও। গত বছরের আগস্টে বহির্নোঙরে অপেক্ষমান জাহাজের সংখ্যা ছিল গড়ে 14টি। এবছরের আগস্টে এই সংখ্যা 3 থেকে 4টিতে নেমে এসেছে। বন্দরের অভ্যন্তরে যে মালামালগুলো খুলে ডেলিভারি হয় সেগুলা যেন বাইরে ডিপোতে হয় সে ব্যাপারে আমরা কাস্টমসের কাছে চিঠি লিখেছি বিভিন্ন সময়ে। ডেলিভারির বিষয়টা যদি বাইরে থেকে করতে পারি অবডক থেকে, তাহলে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে যে সক্ষমতাটা আরও বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, বন্দরে পণ্য উঠানামায় গতি বজায় রাখতে কৌশলী সিদ্ধান্ত নিতে হবে কর্তৃপক্ষকে। ছোট জাহাজে পণ্য পরিবহনের চেয়ে বড় জাহাজকে উৎসাহিত করতে হবে। বন্দরকে ক্যালকুলেট করতে হবে খুবই মেথডিক্যালি, আমার কয়টা জাহাজে বার্থিংয়ে আছে, কয়টা ওয়েটিংয়ে আছে, পথে কয়টা আছে এবং ওইখানে কয়টা লাগবে এবং ক্যাপাসিটি কী আছে, এটা ক্যালকুলেট করে তাকে যৌক্তিকভাবে জাহাজের সংখ্যা নির্ধারণ করতে হবে। গড় অবস্থানের সময় কমলে বিশ্বে বন্দরের সুনাম আরও বাড়বে বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। অনেক সময় দেখা যায় যে আমাদের যে জোয়ার ভাটার যে একটা মাঝখানে যে একটা দীর্ঘ সময়, অনেক সময় জাহাজগুলো কিন্তু তার কাজ শেষ করে অলস সময় বসে থাকতে হয় আবার জোয়ারের জন্য। সেই সময় তাকে আবার জাহাজ বের করতে হবে, বা আমরা যে নতুনভাবে যে আমরা চিন্তা ভাবনা করি সেই চিন্তা ভাবনার মধ্যে কিন্তু আমাদের এই পরিবর্তনগুলো আনতে হবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেইনার ধারণ ক্ষমতা প্রায় 59,000 একক। কয়েকটি ইয়ার্ড সংস্কার ও সম্প্রসারণের মাধ্যমে বন্দরের এই ধারণ ক্ষমতা 62,000-এ নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো 7.5 কিলোমিটার সামার রান। ভোরের আলো ফোটার সাথে সাথে পাহাড় টিলা বেষ্টিত পথে 250 দৌড়বিদ অংশগ্রহণ করেন সামার রানে। ভোর 5:30টায় পৌরসভার মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয় দৌড়। এতে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। পাওয়ার পালস এরিনা ও মৌলভীবাজার অ্যাথলেটিক্স অ্যান্ড কাবাডি একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। আয়োজকেরা জানান, মূলত মানুষকে শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে এই আয়োজন। দৌড় শেষে অংশগ্রহণকারীদের দেওয়া হয় পুরস্কার। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।